বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে ইম্পর্টেন্ট দিচ্ছিলাম হচ্ছে 20 নম্বর অঙ্কটা 4 মার্কের এখান থেকে একটা পার্ট আসবে বি পার্টে। দ্য ফলোইং ইনফরমেশন আর টেকেন ফ্রম দ্য বুকস অফ আলিফ ট্রেডার্স। অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, ইনভেন্টরি একটা সম্পদ, গ্রোস প্রফিট দেওয়া রয়েছে আর গ্রোস প্রফিট রেশিও লেখা রয়েছে। তো কত টাকা সেল থাকলে যে সেলের উপরে 25% গ্রোস প্রফিট করার পরে 2 লাখ টাকা হয়, আমরা সেল বের করতে পারবো। এই 2 লক্ষ করে 0.25 ভাগ করবো, বাস সেল বেড়ে আসবে। এখন রিকোয়ারমেন্টে 3টা রিকোয়ারমেন্ট চাইছে, 4টে 4 মার্ক আর 3টেই 4 মার্ক দেবে। টোটাল সেল দেখাও, ওইটাই প্রথম বলেছে, সেল বের করো। আমরা জানি সেলের উপরে গ্রোস প্রফিট রেশিও গুণ করেই তো গ্রোস প্রফিট অ্যামাউন্ট বের হয়। অ্যামাউন্ট যেহেতু দেওয়া রয়েছে, সেল বের করবো 2 লক্ষ টাকা ভাগ 25%, তাহলে গ্রোস প্রফিট ডিভাইডেড বাই গ্রোস প্রফিট রেশিও। যে কোনো অ্যামাউন্টকে তার রেশিও দ্বারা ভাগ করলে সেল পাওয়া যায়। যেমন ব্রেক ইভেন অ্যামাউন্ট দেওয়া রয়েছে, সেল বের করবো, তো ব্রেক ইভেন রেশিও দ্বারা ভাগ করবেন বা সেল বেড়ে আসবে। ভেরিয়েবল কস্ট দেওয়া রয়েছে, সেল বের করতে চাচ্ছি, ওই ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল রেশিও দ্বারা ভাগ করবেন, সেল বেড়ে আসবে। যাক, তাহলে আমরা একটা প্রশ্ন অ্যান্সার করতে পারলাম। ইনভেন্টরি টার্ন ওভার, টার্ন ওভার হচ্ছে আবর্তন। এখন অ্যাকাউন্ট রিসিভেবল আছে আপনার 2 লাখ। চিন্তা করেন 8 লাখ টাকা সারা বছর বিক্রি হয়েছে, তো 2 লাখ 2 লাখ করে যদি আমি আদায় করি, কতবার আদায় করতে হবে? 4 বার আদায় করতে হবে। এই 4 বারই হলো আমাদের টার্ন ওভার। এটা হচ্ছে আচ্ছা মজুত পণ্য, এটা তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার না, এটা বলছে যে ইনভেন্টরি টার্ন ওভার। তাহলে ইনভেন্টরি হচ্ছে সেলসের থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, গ্রোস প্রফিট বাদ দিতে হবে, দিলেই আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবো। তো আমি সরাসরি লিখেছি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। তো কস্ট অফ গুডস সোল্ড পাইলাম কই? সেলসের থেকে গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। সেল যেহেতু 8 লাখ, কস্ট অফ গ্রোস প্রফিট 2 লাখ, বাদ দিলে থাকে 6 লাখ। আর 6 লাখরে ভাগ করতে হবে এভারেজ ইনভেন্টরি দিয়ে। এভারেজ ইনভেন্টরি প্রস্তাব দেওয়া রয়েছে 80,000, 80,000 দিয়ে ভাগ করলাম 7.50 টাইমস। এবারে অ্যান্সার। এভারেজ কালেকশন পিরিয়ড টার্ন ওভার হয়েছে 7.5 টাইম। তো খেয়াল করেন যে এভারেজ কালেকশন বলছে, এখানে কালেকশন কত আছে? একবার কালেকশন হয় 2 লাখ করে, তা টার্ন ওভার হবে 4 টাইমস। তো 4 টাইম একদিনে দেখাচ্ছে, যদি বছরে 12 মাস হয় তো 3 4 12 মাস, 3 মাস করে 3 মাস পর পর আদায় হবে। 3 মাসে কয় দিন হয়? 90 দিন। আমরা অবশ্যই ডেইলি দেখাইছি এখানে 360 দিয়ে গুণ করে, তো এই জন্য 90 আসছে। সরাসরি আমরা টার্ন ওভার দিয়েও দেখাতে পারি, টার্ন ওভার এখানে নাই, যে 4 দিয়ে ভাগ করলে 3 মাস, ওই 3 মাসই হচ্ছে আমাদের 90 দিন। এই 90 দিন হলো এভারেজ কালেকশন পিরিয়ড। 20 সালে 10 মার্কের আরেকটা অঙ্ক আসছিল, ওখানে প্রতি বছরে তো 2 সেট করে থাকবে, বি পার্টে একটা, সি পার্টে একটা। এখানে ইনভেন্টরি দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ব্যাংক ওভারড্রাফট কিন্তু এটা দায়, অ্যাকাউন্ট পেবেল দায়, প্রিপেড সম্পদ, অ্যাক্রুড স্যালারি এটা দায়, ট্যাক্স পেবেল দায়, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ। অ্যাডভান্স রেন্ট রেভিনিউ বললে অগ্রিম নিয়েছি, এটা দায়। আর অ্যাডভান্স রেন্ট পেইড বললে স্যালারি পেইড, প্রিপেইড স্যালারি, রেন্ট প্রিপেইড রেন্ট, এরকম বললে তখন সম্পদ। তারপরে আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউটা দেয়। ডিউরিং দ্য ইয়ার দ্য সেলস ওয়ার 8 লক্ষ টাকা, এই বছরে আমাদের সেল ছিল 8 লক্ষ টাকা, অ্যান্ড পারচেস 4,50,000 টাকা। ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিও, কয়টা রেশিও করতে হবে? 5টা, 5টা করলে 10 মার্ক। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা যেগুলো পেয়েছি, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে ইনভেন্টরি, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, আর ছিল আমাদের প্রিপেইড এক্সপেন্স, আর নেই, এইগুলো ছিল কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটগুলো যোগ করলাম, 4টে আইটেম, 3 লাখ হয়েছে। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটির মধ্যে আমরা পাচ্ছি অ্যাকাউন্ট পেবেল, ব্যাংক ওভারড্রাফট, এই যে অ্যাক্রুড স্যালারি, ট্যাক্স পেবেল, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ। যদি রেভিনিউ নিয়ে থাকে অ্যাডভান্স, এগুলো তো লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। আনআর্ন
তো লাইবিলিটিগুলো আমরা সব যোগ করেছি, এখানে আমরা লাইবিলিটি পেয়েছি 6টা লাইবিলিটি যোগ করে 1,20,000 হয়েছে। ভাগ করলাম 3 লক্ষ 1,20,000 দিয়ে ভাগ করে 2.50:1। অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি। অ্যাসিডটা কি? ওই কারেন্ট অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাদ দিলে অ্যাসিড অ্যাসেট হয়, সেই 2টার নাম হলো প্রিপেইড আর ইনভেন্টরি। বাদ দিলে বাস অ্যাসিড অ্যাসেট। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর প্রিপেইড দুটো বাদ দেবো। আচ্ছা, এবার আছে অ্যাসিড লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি থেকে একটা লাইবিলিটি বাদ দিলে অ্যাসিড লাইবিলিটি হয়, সেটা হলো ব্যাংক ওভারড্রাফট। তো ব্যাংক ওভারড্রাফট যা ছিল ওইটা বাদ দিয়ে দিলাম। তাই দেখেন সূত্র লিখেছি, কারেন্ট অ্যাসেট থেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর প্রিপেইড দুটো বাদ দিয়ে দিছি, আর কারেন্ট লাইবিলিটি সেখান থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেওয়া হয়েছে। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, ক্রেডিট সেল ডিভাইড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট পেবেল, ক্রেডিট পারচেজ ডিভাইড বাই এভারেজ অ্যাকাউন্ট পেবেল। এইরকম রেশিও সবগুলোই ছোট ছোট 5টা এই যে রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। এতে আবার সুবিধা আছে, দেখেছি একটা ভুল হলে ওই একটার জন্য 2 মার্ক, ওইটা কাটা যাবে, কিন্তু পুরোটা কাটা যাবে না। ইনকাম স্টেটমেন্ট যদি দেয়, ইনকাম স্টেটমেন্ট এখানে ফিলিং দ্য গ্যাপ পূরণ করবেন। তো কী গ্যাপ পূরণ করতে হবে দেখেন, 1 নম্বর অঙ্কে একটা প্রোফর্মা দেওয়া রয়েছে ব্যালেন্স শিট। প্রথমে অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল এটা দেওয়া নেই, তো এটা বের করব। টোটাল দেওয়া রয়েছে 7,50,000 আর নিট ওর্থ 5 লাখ, 2 লাখ আর 3 লাখ 5 লাখ। 7,50,000 থেকে 5 লাখ বাদ দিতে হবে, দিলে 2,50,000 পাওয়া যাবে এখানে। এখন এই 7,50,000 ডাইনের পাশে একটা টাকাও দেওয়া নেই, ক্যাশ বের করবো, অ্যাকাউন্ট রিসিভ বের করবো, ইনভেন্টরি বের করবো, প্ল্যান্ট ইকুইপমেন্ট বের করবো। টোটাল ডেট টু নিট ওর্থ, টোটাল ডেট টু নিট ওর্থ। আমাদের এই যে টোটাল ডেট বলতে বাইরে যে দায়গুলো, আর নিট ওর্থ হচ্ছে এই যে ওনার সিকিউরিটি, এইটা দিয়ে আমরা 2.5 লক্ষ টাকা বের করতে পারবো। সূত্র হচ্ছে টোটাল ডেট টু নিট ওর্থের সূত্র, উপরে ডেট নিচে নিট ওর্থ 5 লাখ টাকা, এর মান দেওয়া রয়েছে 0.5। আর এখানে লাইবিলিটি আছে অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল। তো আমরা বজ্র গুণন করলাম 5 লাখের সাথে, এই 0.5 গুণ করলাম, তো 2.5 লাখ বের হয়ে আসলো। এই যে 2.5 লাখ টাকা এখানে পূরণ হয়ে যাবে। তারপরে হিন্সটা দিচ্ছে যে টার্ন ওভার টু টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটের দ্বিগুণ হবে সেল। তো সেল কী কাজে লাগাবো? অ্যাকাউন্ট রিসিভ বের করতে গেলে সেল লাগবে, ইনভেন্টরি বের করতে গেলে সেল লাগবে। সেখানে বলছে গ্রোস প্রফিট দেওয়া রয়েছে 30%, সেল থেকে গ্রোস প্রফিট বাদ দেবো, কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। ওই কস্ট অফ গুডস সোল্ড এভারেজ করে এই ইনভেন্টরি বের করব। এভারেজ কালেকশন পিরিয়ড 360 ডেইজে বছর, 1 বছরে 360 দিন, কিন্তু 40 দিনে আমাদের 40 দিন পর পর আদায় হবে। 40 দিনে দেনাদার কত, অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে পারবো এই হিন্সটা দিয়েই। তো লিখলাম সেটা। ক্যালকুলেশন অফ টোটাল সেল, প্রথমে টোটাল সেল বের করলাম, 15 লাখ টাকা বের হয়েছে। এরপরে ক্যালকুলেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, 360 দিনের বিক্রয় যদি 15 লাখ হয়, তা 40 দিনের বিক্রয় কত হয়? 1,66,667, অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেল। এবার ইনভেন্টরি দেখাবো। সেল থেকে গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড 10,50,000 টাকা। ইনভেন্টরি বের করতেছি, 10,50,000কে ক্লোজিং ইনভেন্টরি এটাতে ভাগ করলাম 3 টাইম, 3 টাইমতে ভাগ করলে কত আসে? 3,50,000। এসে ইনভেন্টরি 3,50,000। এবার ক্যাশ ব্যালেন্স, লাস্টেরটা ক্যাশ ব্যালেন্স দেখাতে হবে। অ্যাসেট টেস্ট রেশিও, লাইবিলিটি উপরে, লিকুইডিটি অ্যাসেট আর লিকুইডিটি লাইবিলিটি, মানে অ্যাসিড অ্যাসেট অ্যাসিড লাইবিলিটি। তো আমাদের অ্যাসিড অ্যাসেট আছে শুধুমাত্র ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি বাদে। প্ল্যান্ট তো ফিক্সড অ্যাসেট।
অ্যাকাউন্ট রিসিভের পরিমাণ দেওয়া আছে, ক্যাশের পরিমাণ দেওয়া নেই। আর নোট পেবেল আর অ্যাকাউন্ট পেবেল দেওয়া আছে। এই যে ক্যাশ দেওয়া নেই, আমরা এটা সমীকরণ করে ক্যাশ বের করলাম 20,833 টাকা। তাহলে ক্যাশ পেয়ে গেলাম, অ্যাকাউন্ট রিসিভ পেয়ে গেলাম, ইনভেন্টরি পেয়ে গেলাম, পেলাম না শুধুমাত্র প্ল্যান ইকুইপমেন্ট। প্ল্যান ইকুইপমেন্টের কোনো হিন্স উপরে দেওয়া ছিল না, তবে আমরা বের করতে পারবো যেহেতু টোটাল অ্যাসেট দেওয়া আছে 7.5 লাখ। এখান থেকে আমরা এই উপরে অ্যাসেটগুলো বাদ দিলে বিয়োগফল ব্যালেন্সিং ফিগার বেরিয়ে আসবে প্ল্যান ইকুইপমেন্ট। এই জন্য আর কোনো ক্লু দেওয়ার দরকার নেই, হিন্স দেয়নি, দরকার নেই। আর যদি দিত যে প্ল্যান্ট ইকুইপমেন্ট 30% বা 40% অফ টোটাল অ্যাসেট, তো টোটাল অ্যাসেটের 30% 40% আমরা বের করতে পারতাম। যদি দেয়নি সমস্যা নেই, আমরা বিয়োগ করে বের করেছি। এই ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ হয়ে গেল। একটা ব্যালেন্স শিট দেখালাম। ইম্পর্টেন্ট আছে এবার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের মধ্যে একটা ফিলিং দ্য গ্যাপ, এই গ্যাপ পূরণ করতে 17 সালে আসছিল, এটা ইম্পর্টেন্ট দিচ্ছে এই বছরে। দেখেন কারেন্ট ডেট, লং টার্ম ডেট, ওনার্স ইকুইটি কিছুই দেওয়া নেই, টোটাল লাইবিলিটিও দেওয়া নেই। এখানে বলছে ওনার্স ইকুইটি 20 লাখ, এই 20 লাখ নিয়ে আমরা ওনার্স ইকুইটির ঘরে বসাতে পারি। তারপরে বলছে কারেন্ট ডেট টু টোটাল ডেট 0.5, টোটাল ডেট যা হবে তার অর্ধেক হবে কারেন্ট ডেট। তো কারেন্ট ডেট কত? টোটাল ডেট দ্য ওনার্স ইকুইটি 50%। ওনার্স ইকুইটি যে 20 লাখ, তার 50% হবে 10 লাখ, এই 10 লাখ হবে টোটাল ডেট। টোটাল ডেটের অর্ধেক হবে লং টার্ম ডেট, অর্ধেক হবে কারেন্ট ডেট। 10 লাখের অর্ধেক হবে 5 লাখ কারেন্ট লাইবিলিটি, আর 5 লাখ হবে লং টার্ম লাইবিলিটি। এটা আমি একটু ওয়ার্কিং করেছি যে কারেন্ট ডেট হলো 10 লাখের অর্ধেক 5 লাখ, আর লং টার্ম ডেট হলো 10 লাখের অর্ধেক 5 লাখ। তাহলে লং টার্ম পেয়ে গেলাম 5 লাখ, কারেন্ট লাইবিলিটি পেয়ে গেলাম 5 লাখ, 10 লাখ আর ওনার সিকিউরিটি 20 লাখ, তাহলে 30 লাখ, টোটাল লাইবিলিটি 30 লাখ পূরণ হয়ে গেল। এবার আমরা অ্যাসেটের দিকে আসবো। টোটাল অ্যাসেট যদি, টোটাল লাইবিলিটি যদি 30 লাখ হয়, অবশ্যই অ্যাসেট 30 লাখ হবে। 30 লাখ বসাই দেবো। দেওয়ার পরে ফিক্সড অ্যাসেট দ্য ওনার সিকিউরিটি 60%, ওনার সিকিউরিটি 20 লাখ, তার 60% হবে 12 লাখ, তো 12 লাখ হবে ফিক্সড অ্যাসেট। টোটাল অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট পেয়ে গেলাম। আর বাকি থাকলো ক্যাশ ইন হ্যান্ড আর ইনভেন্টরি। ইনভেন্টরির জন্য আমাদের সেল দরকার, সেটা এখানে বলছে টোটাল অ্যাসেট টার্ন ওভার 2 টাইমস। টোটাল অ্যাসেট যে 30 লাখ, সেল হবে তার ডাবল দ্বিগুণ, তার মানে 60 লাখ। এই সেল দিয়ে এবার আমরা ইনভেন্টরি বের করতেছি। ইনভেন্টরি টার্ন ওভার 8 টাইম। গ্রোস প্রফিট নেই বলে কস্ট অফ গুডস সোল্ডের ব্যবহার দেখালাম না, ডাইরেক্ট সেলকে 8 টাইম দিয়ে ভাগ করব। ওই যে আমরা 60 লাখ টাকা পেলাম সেল, ওই 60 লাখ রে 8 দিয়ে ভাগ করলেই বাস ইনভেন্টরি টার্ন ওভার পেয়ে যাবো, ইনভেন্টরি পরিমাণ। তাহলে লিখলাম এখানে ক্যালকুলেশন অফ সেল, টোটাল সেল তো 60 লাখ, ইনভেন্টরি 60 লাখের 8 দিয়ে ভাগ করলাম, এতে আসলো 7.5 লাখ, ইনভেন্টরি পেয়ে গেছি। এখন টোটাল অ্যাসেট থেকে যদি আমরা বিয়োগ করি ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি, তাহলে ক্যাশ পেয়ে যাব। ক্যাশের আর কোনো ক্লু দেওয়া লাগলো না। যদি আমি এখানে ক্যাশের একটা হিন্স দিয়েছিলাম এরকম যে কারেন্ট অ্যাসেট আছে, সেখান থেকে ইনভেন্টরি বাদ দিলাম, ক্যাশ পেয়ে গেলাম 10,50,000। এখানে না দেখালেও হবে, ডাইরেক্ট বিয়োগ করে এখানে 10,50,000 দেখা দিতে হবে। বাস, এটাও একটা ব্যালেন্স শিট, ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ হয়ে গেল। ওই অঙ্কটাই আপডেট করে 19 সালে এরকমভাবে দিছিল। প্রথমে ওনার সিকিউরিটি 1 লাখ লিখেছে উপরে 20 লাখের জায়গায়। টোটাল ডেট আছে কারেন্ট ডেট টু টোটাল ডেট, টোটাল ডেটের 40% হবে কারেন্ট ডেট, তা টোটাল ডেট কই? ওনার সিকিউরিটির 60% হবে টোটাল ডেট। ওনার সিকিউরিটি 1 লাখ, 60% মানে 60,000, 60,000-এর 40% হবে কারেন্ট ডেট, আর 60% হবে লং টার্ম ডেট। ফিক্সড অ্যাসেট ওনার সিকিউরিটি 60%, তো ওনার সিকিউরিটি 1 লাখ, তার 60% 60,000, 60,000 হবে ফিক্সড অ্যাসেট। টার্ন ওভার এখানে সেল হবে টোটাল অ্যাসেটের দ্বিগুণ, আর ইনভেন্টরি বের করবো 8 দিয়ে ভাগ করবো। সেম না প্রশ্নটা 4 নম্বরের মতোই, 5 নম্বর ওয়ার্কিংগুলো সব করে দিছি। এই তো এইটুক দেখলেই তো আমাদের এই অধ্যায়টা হয়ে যাচ্ছে। 18 সালের অঙ্কটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম 22 সালের জন্য। এই দুটো ওয়ার্কিং করে বাস ফিলিং দ্য গ্যাপ। এটাও 7 কলেজ আসছিল। লাস্টের এই অঙ্ক কটা একটু করেন তাহলে। স্যার, হ্যাঁ বলেন। স্যার ক্যাশ বাজেটে ব্যাংক ওভারড্রাফট আসে কেন? ব্যাংক ওভারড্রাফট ক্যাশ বাজেটে আসে, আমাদের প্লাস করতে হয়।
জি স্যার, এটা কেন আসে স্যার? প্রশ্নতে আমি দেখলাম না, বাট ওটা নিল। এটা হচ্ছে কি, ওই উপরে একটা কথা লেখা ছিল ওই অঙ্কে, যে দে আর ব্যাংক ফ্যাসিলিটি, তাদের ব্যাংক ফ্যাসিলিটির সুযোগ আছে, অপশন আছে। এবার দেখা যাচ্ছে ক্যাশ শর্ট পড়ে গেছে, 5,000 টাকা শর্ট পড়ে গেছে। এখন কি করব? ব্যাংক ওভারড্রাফট নামে নিয়ে চলে আসলাম, কারণ ওদের ব্যাংক ফ্যাসিলিটি সুযোগ আছে যে কোনো সময় যদি টাকা শর্ট পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তারা ব্যাংকের থেকে উঠাতে পারবে। এই ফ্যাসিলিটির কথা ওদের উল্লেখ আছে বলেই ওখানে দেওয়া আছে, দেখবেন ব্যাংক ব্যাংক তাহলে স্যার ব্যাংক ওভারড্রাফট থাকবে না, ওরকম উল্লেখ থাকবে? হ্যাঁ, ওরকমভাবে উল্লেখ থাকবে যে তাদের অপরচুনিটি আছে ব্যাংক ফ্যাসিলিটি। তো এখন দেখা যাচ্ছে ক্যাশ যা রিসিভ হয়েছে, পেমেন্ট 5,000 বেশি হয়ে গেছে, এই 5,000 টাকা কোথার থেকে আনবো? ব্যাংক ওভারড্রাফট নামে নিয়ে চলে আসবো, নিয়ে এসে মিলাই দেবো। আর ওই ব্যাংক ফ্যাসিলিটি না থাকলে তখন ওই -5,000 টাকা ব্যালেন্স পরবর্তী মাসে আবার ওপেনিং ব্যালেন্স 5,000 টাকা মাইনাস হয়ে যাবে, ফ্যাসিলিটি না থাকলে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওটার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে যদি হ্যাঁ, ওই ওভারড্রাফট নিলেই ওটা জিরো হবে, কিন্তু পরের ব্যালেন্স জি স্যার। পরের বছর আপনি জিরো লিখবেন, কারণ ওদের ফ্যাসিলিটি আছে, প্রতি বছরের ব্যালেন্সটা ওরা নীল করে ফেলে। এই জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। তাহলে এখন কি করবেন? এখন এই যে অঙ্কগুলো দেখলেন, এটা একটু দেখেন, টাইম তো কম, 4-5 ঘন্টা সময় আছে। আর এই টাইমের মধ্যে এদিকে ব্রিফ কোয়েশ্চেনগুলো সব বোর্ড প্রশ্ন দেখতে বলছিলাম, এই বোর্ডের এই কয়টা করলেই হয়। মনে করেন এখানে 7টা বোর্ড দেখলেন, এখন 7 বরং 84টা প্রশ্ন পড়েন, পড়লে এখান থেকে 8-10টা কমন চলে আসবে এই ব্রিফ কোয়েশ্চেনগুলো। তো যদি 12টার ভিতরে 8টা 9টা 10টা কমন থাকে, এটাই তো যথেষ্ট, 10টা অ্যান্সার করতে হয়। আর থিওরি বি পার্টের জন্য তো লেখা লাগবে, তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অধ্যায় মনে করেন 4 পর্যন্ত আপনি থিওরি একটু দেখে যান। এই 4 ভিতরে 4টা প্রশ্ন কমন তো আমার দরকার নেই, আমাদের 4টা অঙ্ক করা হবে, একটা প্রশ্ন দরকার, শুধু একটা প্রশ্ন লিখলে হয়ে যাচ্ছে বি পার্টে। আর সি পার্টে তো থিওরি লেখা লাগবে না, 6টা অঙ্ক থাকবে, তার মধ্যে 5টা চয়েস করবেন, ব্যাস। ওয়ার্কিং ক্যাপিটালে A+ হয় বেশি এই জন্য, কারণ সি পার্টে সব অঙ্ক থাকে, 5টা অঙ্ক করতে পারলে 50 পাওয়া যায়। আর এদিকে 4টে অঙ্ক যদি মেলানো যায় বি পার্টে, তাহলে এখানে সারি 16, আর একটা যদি এক সেট থিওরি লেখা হয়, সারির ভিতরে 2 দেবে, 16 আর 2 18 পাওয়া যাবে। তো 18 আর 50 68, আর এদিকে ব্রিফ কোয়েশ্চেনে যদি 8-10 পাওয়া যায়, তো অনেক A+ হয়ে যাচ্ছে, কারণ ওইখানে 15 তো ইয়েতে থাকবে, ইন কোর্সে তো 15 থাকবে না, মিনিমাম 15 থাকবে। তাহলে A+ সবাই রাখতে পারবে, 5টা ম্যাথে A+ রাখতে হবে, তার মধ্যে একটা ম্যাথ চলে গেছে অ্যাকাউন্টিং থিওরি, আর এই ওয়ার্কিং ক্যাপিটাল, অ্যাডভান্স, ইনভেস্টমেন্ট, রিসার্চ মেথোডোলজি, এইগুলো এখন নাম্বার উঠাতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ, সুন্দর করে মাথা ঠান্ডা করে লিখবেন। আর প্রথমে যদি কোনো একটা অঙ্ক করার সময় ভুল হয়ে যায়, সেই অঙ্কটা নিয়ে বেশি আপসেট হবেন না, বেশি টেনশন করবেন না। ভুল হয়ে গেলে নিয়ম হচ্ছে ওইটা আর না দেখা, ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে থাক, ওইটা জায়গায় রেখে দিয়ে এবার আরেকটা অঙ্ক শুরু করবেন। সেই অঙ্কটা মাথা ঠান্ডা করে করবেন, দেখবেন যে অ্যান্সারটা মিলে গেছে। যদি মিলে যায়, এবার মাথা কিন্তু ফ্রেশ, এবার আবার ফিরে আসবেন, যে অঙ্কটা ভুল হয়ে গেছে ওখানে আসবেন, এসে আর দেখাও লাগবে না, দেখবেন যে চোখ ওখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনি ভুলটা লিখেছেন, নিজেই তো লেখা হয়েছে, ওইটাই দেখাই দেবে যে এইখানে ভুল লেখা হয়ে গেছে। কিন্তু যে মুহূর্তে ভুল করা হয়, ওই মুহূর্তে যতই বেশি রিসার্চ করা হোক না কেন, এই ভুল আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টা পরে আসলে আবার পাওয়া যায়। তো যাক, আলহামদুলিল্লাহ, এখন আপাতত এইগুলোই করেন, যা পড়েছেন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, এগুলো এখন অ্যান্সারটা নির্ভুল করে আসতে পারলেই হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।